তুগলক বংশ। তাহলে কি না তুগলক বংশ না ১৩২৫ থেকে ১৩৮৮ এই সালের মধ্যে। তাহলে একটু সহজ করেই বলি, না অদ্ভুত স্বপ্নদৃষ্টা বলা হতো এই মোহাম্মদ বিন তুগলক এনাকে। এনার সময়কাল ১৭২৫ থেকে ১৭৫১। তাহলে ১৭২৫ সাল দিল্লির সিংহাসনে বসেন এক অদ্ভুত মানুষ। কে না মোহাম্মদ বিন তুগলক। তিনি খুব বুদ্ধিমান, পড়াশোনা জানা, অঙ্ক জানেন, দর্শন জানেন। রাজনীতিতে সবাই বলতো বা রাজধানীতেও কি বলতো না এই সুলতান খুব বড় স্বপ্ন দেখে, কিন্তু সমস্যা হলো তিনি স্বপ্ন দেখতেন দ্রুত আর কাজ করতেন আরও দ্রুত, কিন্তু পরিকল্পনা করতেন খুব কম। তাহলে এনার পরিকল্পনা খুব কম ছিল বা অল্প। এরপর রাজধানী না রাজধানীর স্থানান্তর ১৩২৭ এই সালে। তাহলে একদিন তিনি ভাবলেন, দিল্লি তো উত্তরে, কিন্তু আমার সাম্রাজ্য তো দক্ষিণ পর্যন্ত। তাহলে রাজধানী যদি মাঝখানে রাখি শাসন করতে সুবিধা হবে। তার মাথায় আকাশের মতো বড় স্বপ্ন। তাই ১৩২৭ সালে দিল্লি থেকে দেওগিরি, পরে দৌলতাবাদ, এ এই দৌলতাবাদে রাজধানী সরানোর আদেশ দিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। জনগণ, আমির উমরা, সৈন্য সবাই হাঁফ ছুটে গেল। হাজার মাইল পথ, গরম, জঙ্গল, পানি কম, লোকজন মারা যেতে পারে। শেষে তিনি বুঝলেন এ তো ভুল হয়ে গেছে, আবার দিল্লি রাজধানী হোক। এনার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু পরিকল্পনা ভুল। এরপর তামার টোকেন বা মুদ্রা, এটা ১৩২৯ থেকে ৩০ সালের মধ্যে তিনি কি ঘটিয়েছে আমরা শুনে নিই। না সাম্রাজ্যের টাকা কমে যাচ্ছিল। তিনি আবার এক নতুন বুদ্ধি করলেন যে সোনা রূপা তো দামি, চলো তামার মুদ্রাকে সোনার মতোই মূল্য দিই। লোকজনের কাছে প্রচুর মুদ্রা থাকবে, রাজস্বও বাড়বে। এভাবেই ১৩২৯ থেকে ৩০ সালে তামার টোকেন মুদ্রা চালু করলেন। কিন্তু মানুষও কম চালাক নয়। গ্রামে গ্রামে লোকজন নিজেরাই তামার কয়েন বানাতে শুরু করলো। বাজার ভরে গেল নকল মুদ্রায়। সুলতানের খাজাঙ্গি বলল, হুজুর, সত্য মিথ্যে বোঝার উপায় নেই। তাহলে অবশেষে তিনি এই মুদ্রা বাতিল করতে বাধ্য হলেন। আবারও স্বপ্ন ভালো, বাস্তব বা বাস্তবায়নটা খারাপ। এরপর তৃতীয় পয়েন্ট কি বলছে না দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি ১৩৩০ থেকে ৩২-এর মধ্যে। শুনে নিই ঘটনাটা। না রাজস্ব বাড়ানোর জন্য তিনি দোয়াব অঞ্চলে বা গঙ্গা যমুনার মাঝামাঝি এই জায়গাতে কর অনেক বাড়িয়ে দিলেন, কিন্তু তক্ষুনি খরা পড়ল। চাষিরা চাষ করতে পারল না। ক্ষুধা, অভাব, বিদ্রোহ সব একসঙ্গেই হলো। কর দেওয়া লোকই থাকলো না। তাহলে সেটাও বৃথা হলো। ৪ নাম্বারে কি বলছে? অনবরত সামরিক অভিযান। তাহলে ১৩৩০ থেকে ৪০ এই সালের মধ্যে সামরিক অভিযান কী ঘটনা চলো দেখে নিই। তাহলে তুগলক বড় সাম্রাজ্য চান, কিন্তু অভিযানগুলো খুব ব্যয়বহুল ছিল। কোথাও সাফল্য, কোথাও বিশাল ব্যর্থতা,
ফলে রাজকোষ আরও ফাঁকা হয়ে যায়। 5, আধুনিক ঐতিহাসিকরা কেন বলতেন বা বলেন তিনি বৈপরীত্যের মানুষ? কারণ তিনি একদিকে শিক্ষিত, বুদ্ধিমান, দূরদর্শী, অন্যদিকে হঠাৎ সিদ্ধান্ত নেন, বাস্তবতা বিচার করেন না। তাই তাকে বৈপরীত্যের সংমিশ্রণ বলা হয়। পাগলা রাজা বলা হয় তার ব্যর্থতার জন্য, তবে আধুনিক ইতিহাসবিদরা বলেন তিনি পাগল নন, তিনি ছিলেন অতিরিক্ত স্বপ্নদ্রষ্টা। তার ব্যর্থতার মূল কারণ না পরিকল্পনা না করা, অতি দ্রুত সিদ্ধান্ত, অর্থনৈতিক ভুল, প্রজাদের দুরবস্থা, বিদ্রোহ সামলাতে না পারা, সাম্রাজ্য অতিরিক্ত বিস্তৃত করে ফেলা, এগুলোই তার ব্যর্থতার কারণ ছিল। তাহলে ব্যর্থতার কারণ জিজ্ঞেস করলে এই পয়েন্টগুলো লেখা যাবে অবশ্যই। তাহলে তার কারণে দিল্লির দুর্বলতা কেন হয়েছিল? না 1351 সালে 1351 সালে তিনি মারা গেলে দিল্লির সাম্রাজ্য ভিতরে ভিতরে দুর্বল। বহু প্রদেশ স্বাধীনতা ঘোষণা করে সাম্রাজ্যের ভিত নড়ে চড়ে বসে। তার ভুল নীতি সুলতানি সাম্রাজ্যের পতনের সূচনা ঘটায়। এরপর আমরা জানব ফিরোজ শাহ তুগলকের কাহিনী। না জনতার প্রিয় ছিল এই ফিরোজ শাহ তুগলক। তার সময়কাল ছিল 1351 থেকে 1388। তাহলে 1351 সালে সুলতান হলেন ফিরোজ শাহ তুগলক। তিনি দেখলেন সাম্রাজ্য অর্ধেক নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। জনগণ ভয়, দুর্ভিক্ষ, বিদ্রোহ ক্লান্ত। তাই তিনি বললেন সাম্রাজ্য বাড়ানো নয়, মানুষকে শক্তি দেওয়াই আমার কাজ। তাই তিনি মানুষকে শক্তি দিলেন। জনকল্যাণমূলক কাজ তিনি তৈরি করলেন খাল, নদী খনন, সড়ক, সরাই, স্কুল, হাসপাতাল, নতুন শহর, জৌনপুর, যেমন নতুন শহরের মধ্যে জৌনপুর, ফিরোজাবাদ। এই কারণে তিনি খুব জনপ্রিয় হয়েছিল মানব জাতির কাছে বা জনগণের কাছে। ধর্মনীতি না তিনি ধর্মের ব্যাপারে একটু কঠোর ছিলেন। ধর্মীয় প্রতিষ্ঠানে বেশ দান করতেন, যা কিছু ঐতিহাসিকদের মতে কেন্দ্রীয় প্রশাসককে দুর্বল করে দেয়, কারণ অনেক জমি মসজিদ ওয়াকফে চলে যায়। কেন তাকে পতনের জন্য একটু দায়ী করল? না কারণ কর কমানো ও নরম প্রশাসনে জমিদাররা শক্তিশালী হয়ে ওঠে, কেন্দ্র শক্তি কমে যায়, মানে কেন্দ্রের শক্তিটা কমে যাচ্ছে, প্রাদেশিক শক্তি বাড়তে থাকে। তবে তুগলকদের মতো বড় ভুল তিনি করেননি, তাই পতনের প্রধান দায় তার নয়। তুগলকের আমলেই সাম্রাজ্য দুর্বল হয়েছিল। সুলতানি সাম্রাজ্যের শেষ পর্বতে আমরা জানতে পারবো না মঙ্গল প্রতিরোধ, সীমান্ত কেল্লা গড়ত, সেনা পাহারা দিত, কূটনৈতিক সম্পর্ক রাখত, তবুও দুর্বল প্রশাসন ধরে রাখাই কঠিন ছিল। দিল্লির অবক্ষয়ের কারণ না দুর্বল উত্তরাধিকার ব্যবস্থা, তুগলকদের ভুল সিদ্ধান্ত, ফিরোজ শাহের নরম নীতি, প্রাদেশিক বিদ্রোহ, অর্থনৈতিক দুর্বলতা, শেষ ধাক্কা টিপুরের আক্রমণ 1398 সালে হয়েছিল। দিল্লি সুলতানের পতন এভাবেই ধীরে ধীরে ঘটে।